to my channel Funlit with Onushua. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চার্লস ল্যামের এসে ড্রিম চিলড্রেন আ রেভারি। তাহলে প্রথমে শুরু করা যাক অ্যাবাউট দ্য ডিটেলস, সাম অফ দ্য ডিটেলস অফ চার্লস ল্যামস লাইফ। তাহলে চার্লস ল্যাম ছিলেন একজন ইংলিশ এসেইস্ট বা যাকে বলা হতে পারে একজন রোম্যান্টিক এসেইস্ট। রোম্যান্টিক এজে যে তিনজন প্রধান এসেইস্ট ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে চার্লস ল্যাম। এছাড়াও রোম্যান্টিক এসেইস্টদের মধ্যে আমরা নাম করতে পারি উইলিয়াম হ্যাজলিট, টমাস ডি কুইন্সির এবং এস.টি. কোলরিজ অর্থাৎ স্যামুয়েল টেলর কোলরিজেরও। সো কোলরিজ কবি হওয়ার সাথে সাথে তিনি এসেইস্টও কিন্তু ছিলেন। তাহলে চার্লস ল্যাম ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিগার্স অফ দ্য রোম্যান্টিক এসেইস্ট। ঠিক আছে, চার্লস ল্যাম কিন্তু লিখতেন বোথ দ্য পার্সোনাল অ্যান্ড দ্য ইম্পার্সোনাল এসেইস। তাহলে পার্সোনাল এসে কোনগুলো? Personal essays actually deal with the subjective emotion and the experiences of the essayist. তাহলে পার্সোনাল এসেতে যে এসেইস্ট তিনি তার সাবজেক্টিভ অর্থাৎ তার ব্যক্তিগত জীবনের কোনো অভিজ্ঞতা, কোনো ইমোশন, আবেগ অনুভূতিকে যখন তুলে ধরেন তখন সে সমস্ত এসেগুলোকে আমরা বলি পার্সোনাল এসে। যেমন চার্লস ল্যামের ক্ষেত্রে ড্রিম চিলড্রেন আর রেভারি, দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান, এগুলো হচ্ছে পার্সোনাল এসের উদাহরণ। Impersonal essays are those in which the essayist point out a particular topic, either it deals with a social problem or that of the essayist observation on the particular aspect of human life. তাহলে ইম্পার্সোনাল এসে বলতে গেলে আমরা বলতে পারি অবজেক্টিভ এসে, যেখানে সমাজে কোনো সমস্যা বা মানুষের জীবনে যে কোনো একটা বিষয়ের উপরে এসেইস্ট আলোকপাত করেন। যেমন ইম্পার্সোনাল এসের উদাহরণ দিতে গেলে আমরা বলতে পারি ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ ইজ অ্যান এক্সাম্পল অফ ইম্পার্সোনাল এসে, জর্জ বার্নার্ড শোয়ের ফ্রিডম ইজ অ্যান এক্সাম্পল অফ ইম্পার্সোনাল এসে, এলে হিলের প্রিন্সিপালস অফ রাইটিং ইজ অ্যান এক্সাম্পল অফ ইম্পার্সোনাল এসেস। ঠিক আছে, তাহলে চার্লস ল্যাম কিন্তু বোথ পার্সোনাল এবং ইম্পার্সোনাল এসেস লিখতেন। তাহলে ড্রিম চিলড্রেন আর রেভারি সেটা পার্সোনাল এসের উদাহরণ। এবার একটু জেনে নিই চার্লস ল্যামের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা। Charles Lamb, he actually was limb-footed. Okay, so life had not been very much easy for him. Not only that, Charles Lamb had to take the family responsibilities and all the expenses upon his shoulder. Along with that, Charles Lamb had a sister, Mary Lamb, who actually in a feat of insanity stabbed her mother. Therefore, apart from taking the family responsibilities, Charles Lamb actually had to take the responsibility of Mary Lamb. And he was actually very much fond of Mary Lamb and vice versa. Mary Lamb too was fond of Charles Lamb. Charles Lamb had a relationship with Anne Simmons, but unfortunately the relationship did not get a completion into marriage. This couple eventually broke off, and that particular breaking up of the relationship caused Charles Lamb to lack his mental sanity. Both Charles Lamb and Mary Lamb, they actually went through a period of mental illness. So in this particular essay, Dream Children a Reverie, we used to get, or we will get, the glimpses of Charles Lamb's personal life, including that of his happy childhood in his grandmother's house, okay, in Hertfordshire, which is represented here as Norfolk. His memories with his grandmother, with that of his brother, his relationship with Anne Simmons, and here Anne Simmons is represented as Alice Winterton. এই এসেতে অ্যান সিমনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যালিস উইন্টারটন হিসেবে। এবং চার্লস ল্যামের যে ব্যক্তিগত ইচ্ছে, ওকে, দ্যাট ইজ টু হ্যাভ হিজ চিলড্রেন। এবং এই যে ইচ্ছের মধ্যে যে একটা পেথস, একটা হালকা বেদনা রয়েছে, সেটাও কিন্তু এই এসেতে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরছেন। তাহলে এসেটা শুরু করবার আগে আমরা জেনে নেব পাবলিকেশন ডিটেলস এবং এই নামকরণটা। ড্রিম চিলড্রেন এই এসেটা বা দ্য এসেস অফ এলিয়া যেটাতে পাবলিশ হচ্ছে, এই এলিয়া নামকরণটা কোথা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে। তাহলে ড্রিম চিলড্রেন, দিস পার্টিকুলার এসে ওয়াজ ফার্স্ট পাবলিশড, প্রথম এটা প্রকাশিত হয়েছিল লন্ডন ম্যাগাজিনে in the year 1822 in the month of January.
তারপরে ড্রিম চিলড্রেন এর রেভারি, এই এসেটা ওয়াজ পাবলিশড ইন দ্য বুক ফরম্যাট in Charles Lamb's collection of the essays of Elia in the year 1823. তারপরে 1823 সালে বুক ফরম্যাটে এসেস অফ এলিয়াতে এই এসেটা ড্রিম চিলড্রেন এর রেভারি পাবলিশ হয়। গোটা এসেটা চার্লস ল্যাম্ব লিখছেন আন্ডার দ্য সুডোনিম অফ জেমস এলিয়া। এখানে এলিয়া নামকরণটার দুটো পসিবল সোর্সেস পাওয়া যায়। প্রথম সোর্স হচ্ছে চার্লস ল্যাম্ব, যিনি সাউথ সি হাউস অফিসের একজন এমপ্লয়ি ছিলেন, সেই চার্লস ল্যাম্বের সাউথ সি হাউস অফিসে একজন তার ইটালিয়ান কলিগ ছিলেন, যিনি হি ওয়াজ অ্যান ইটালিয়ান ক্লার্ক, তার নাম ছিল ফেলিক্স এলিয়া। তাহলে ফেলিক্স এলিয়া ইজ ওয়ান অফ দ্য পসিবল সোর্সেস অফ চার্লস ল্যাম্বস সুডোনিম এলিয়া। এছাড়াও আরেকটা বিবলিক্যাল অ্যালিউশন পাওয়া যায়, সেটা হচ্ছে দ্য প্রফেট এলিজা অর এলিয়া। And as part the Hebrew Bible, the prophet Elia used to live in the northern kingdom of Israel during the reign of King Ahab in 9th century BCE. তাহলে আমরা এই দুটো নামের একটা কিন্তু পসিবল সোর্স পেতে পারি অফ এলিয়া। এবারে একটু চলে আসবো, আলোচনা করব অ্যাবাউট দ্য টাইটেল অফ ড্রিম চিলড্রেন। তাহলে ড্রিম চিলড্রেন এর রেভারি, এই নামকরণটা কেন তিনি গ্রহণ করছেন বা এই নামকরণটা কেন দিচ্ছেন এসে? দেখো, ড্রিম চিলড্রেন বলতে বোঝায় এখানে স্বপ্নের শিশু বা স্বপ্ন শিশু। Therefore, the particular title indicates that children is more of a dream than of a reality. অর্থাৎ ড্রিম চিলড্রেন এইটুকু অংশ বোঝাচ্ছে যে তিনি যে সন্তানদের স্বপ্ন দেখেছিলেন। আর রেভারি এই অংশটা বোঝাচ্ছে, রেভারি শব্দের অর্থ হচ্ছে ডে ড্রিম, তার মানে তার স্বপ্নের শিশুরা দিবা স্বপ্নই থেকে গেছে। Therefore, his desire to have his own children was nothing but a part of his daydream, was part of his illusion. এবং যেহেতু আমরা এই ভিডিওর প্রথমেই আলোচনা করলাম, চার্লস ল্যাম্ব রিলেশনশিপ উইথ অ্যান সিমন্স ডিড নট ফ্রুক্টিফাই ইনটু ম্যারেজ, কাজে তার এই সন্তানের স্বপ্নটা কিন্তু অধরাই থেকে গেছে এবং সেই স্বপ্নের সে অপরিপূর্ণতার যে একটা চিত্র, যে করুণা, যে ব্যথা, সেটা কিন্তু এই এসেতে হি হ্যাড ট্রাইড টু ক্যাপচার, সেই এসেতে কিন্তু সেটা তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। তাহলে টেক্সটটা এবার শুরু করা যাক। Children love to listen to stories about their elders. বাচ্চারা তাদের বড়দের গল্প শুনতে কিন্তু খুব ভালোবাসে। দেখো, এসের শুরুতে কিন্তু চার্লস ল্যাম্ব এমনভাবে প্রেজেন্ট করছেন এই এসেটা, মনে হচ্ছে যেন সত্যি সত্যি তিনি যেন বাচ্চাদের মনস্তত্ত্বকে খুব ভালোভাবে অবজার্ভ করেছেন। অ্যান্ড দিস ইজ ইনডিড ট্রু, এটা যথার্থই সত্যি। যখন আমরা এসেটা পড়বো দেখবো যেভাবে তিনি তার ড্রিম চিলড্রেন, যাদের নাম কি অ্যালিস এবং জন, সে অ্যালিস আর জনকে তাদের যে এক একটা ঘটনাতে তাদের রিয়াকশনস তিনি চার্লস ল্যাম্ব যেভাবে তুলে ধরেছেন, সেখানে বলাই যেতে পারে দ্যাট চার্লস ল্যাম্ব মাইনিউটলি অবজার্ভড দ্য চিলড্রেন্স রিয়াকশন অ্যান্ড দেয়ার সাইকোলজি ভেরি ওয়েল। তাহলে বলা হচ্ছে বাচ্চারা কেন বড়দের গল্প শুনতে ভালোবাসে? When they were children, যখন তারা ছোট থাকে, বাচ্চারা তাদের বড়দের গল্প শুনতে কিন্তু ভীষণ ভালোবাসে। To stretch their imagination to the concept of a traditionary great uncle or grandpa whom they never saw. বলছে তারা তাদের মনে মনে কল্পনা করতে ভালোবাসে যে সাধারণত কাদের নিয়ে গল্প হয়। ট্রেডিশনারি মানে ঐতিহ্যবাহী গল্প, কাদের গল্প হয়? বড়রা তাদের ঠাকুমা দিদিমাদের গল্প করেন, তাদের কোনো বেশ নাম করা ডাকসাইটে ডাকাবুকো জ্যাঠা কাকার গল্প করেন, ঠিক আছে? তো এই সমস্ত গল্পগুলি শুনে যে সমস্ত গ্রেট আঙ্কেল, অর্থাৎ যে সমস্ত তাদের মানে তাদের বাবা মায়েদের যে জ্যাঠা কাকা, তাদের গল্প মানে যাদেরকে তারা বাচ্চারা চোখে দেখেনি, তাদের গল্প বা মানে গ্র্যান্ডমাদার, তাদের গল্প শুনে তারা মনে মনে সে সমস্ত মানুষগুলোকে কল্পনা করতে ভালোবাসে, কেননা বাস্তবে তারা কি সে সমস্ত মানুষদেরকে হয়তো দেখেনি বাচ্চারা। It was in this spirit that my little ones tripped about me the other evening to hear about their grandmother. বলছে সেই আমেজ নিয়ে বা সেই উদ্দেশ্য নিয়ে
আমার ছোট ছোট ছানা দুটো, অর্থাৎ আমার ছোট বাচ্চা দুটো আমার কাছে হামাগুড়ি দিয়ে উঠে চলে এলো, বা ট্রেপ্ট এখানে মানে হচ্ছে ক্রল, ঠিক আছে, মানে গুটি সুটি পায়ে তারা আমার কাছে এসে বসলো সেই সন্ধেবেলায়, যে তারা তাদের গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড। তাহলে এখানে মিসেস ফিল্ড কার গ্র্যান্ডমাদার? জেমস এলিয়ার গ্র্যান্ডমাদার, এবং তার ড্রিম চিলড্রেনদের গ্রেট গ্র্যান্ডমাদার, ঠিক আছে, হু লিভড ইন এ গ্রেট হাউস ইন নরফোক। তিনি তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার, অর্থাৎ তাদের যে ঠাকুমা, ঠিক আছে, তাদের ঠাকুমা মানে বাবার ঠাকুমা, তাদের গল্প শুনবে, তার গল্প শুনবে বলে বাচ্চারা আমার কাছে জড়সড় হয়ে এসে বসলো। যিনি বাস করতেন, অর্থাৎ মিসেস ফিল, তিনি বাস করতেন কোথায়? একটা বিশাল বড় বাড়িতে ইন নরফোক। নরফোক এলাকার বা নরফোক জায়গাটার একটা বিশাল বড় বাড়িতে তিনি বাস করতেন। এই 100 times bigger than in which they and Papa lived। এবং সেই বাড়িটা ছিল বর্তমানে আমার বাচ্চারা এবং তাদের বাবা, অর্থাৎ আমরা যে বাড়িতে বাস করছি তার থেকে 100 গুণ বড় ছিল নরফোকের সেই বাড়িটা, যে বাড়িতে আমার ঠাকুমা এবং বাচ্চাদের বাবার ঠাকুমা গ্রেট গ্র্যান্ডমাদার তিনি বসবাস করতেন। এখানে নরফোক এই যে নামটা দেওয়া হচ্ছে হার্টফোর্ডশায়ারকে, ঠিক আছে, কেননা চার্লস ল্যামের নিজের গ্র্যান্ডমাদার এলিজাবেথ ল্যাম মানে শি ইউজ টু লিভ ইন হার্টফোর্ডশায়ার, ঠিক আছে, তিনি হার্টফোর্ডশায়ারে বাস করতেন। এবং এই মিসেস ফিল্ড এই নামকরণটা কিন্তু করা হচ্ছে এলিজাবেথ ফিল্ডকে, অর্থাৎ চার্লস ল্যামের যে ঠাকুমা তার নাম দেওয়া হচ্ছে এখানে মিসেস ফিল্ড, যিনি হার্টফোর্ডশায়ারে বাস করতেন, মানে এলিজাবেথ ফিল্ড ল্যাম হার্টফোর্ডশায়ারে বাস করতেন, এবং তাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যাজ মিসেস ফিল্ড বলে, ঠিক আছে, এবং হার্টফোর্ডশায়ার শহরটার নাম করা হচ্ছে এখানে নরফক, ঠিক আছে, which had been the scene, so at least it was generally believed in that part of the country, of the tragic incidents which they had lately became familiar with from the ballad of the children in the wood। বলছে যে নরফোক শহরটাতে একটা গল্প ছিল, সে গল্পটা কি? সে নরফোক শহরের মানুষেরা এই গল্পতে বিশ্বাস করতেন, যে গল্পটার নাম হচ্ছে কি ব্যালেড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যালেড, একটা গল্পগাথা, যেটা কাদেরকে নিয়ে আলোচিত? যে উড, চিলড্রেন ইন দ্য উড, অর্থাৎ উড মানে হচ্ছে ছোট বনভূমি, ছোট বনভূমিতে যে দুটো বাচ্চা রয়ে গেছিল সেই বাচ্চাদের গল্প। তাহলে ব্যালেড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড, এই নামকরণটা চিলড্রেন ইন দ্য উড, এই নামকরণটা কিন্তু নেওয়া হচ্ছে একটা মিডিয়েভাল ব্যালেড থেকে, যে মিডিয়েভাল ব্যালেডটার নাম হচ্ছে কি বেবস ইন দ্য উড, ঠিক আছে। এবং পার্সেস রেলিক্সে আমরা সেম নেমের একটা ব্যালেড পাই, যে ব্যালেডটার নামও কিন্তু বেবস ইন দ্য উড। এবং মনে করা হয় পার্সি রেলিক্সের এই যে ব্যালেডটা বেবস ইন দ্য উড, এই নামকরণটা নেওয়া হচ্ছে রবার্ট ইয়াংটন নামক একজন প্লে রাইটের একটা নাটক, সেই নাটকটা থেকে, ঠিক আছে, যে নাটকটার নাম হচ্ছে টু ল্যামেন্টেবল চিলড্রেন। ওকে, এই রিসোর্সটা একটু মনে রাখবে। তাহলে চিলড্রেন ইন দ্য উড এর গল্পটা কি? এর গল্পটা হচ্ছে দুটো বাচ্চা, দুই ভাই বোন, তাদের একজন ক্রুয়েল আঙ্কেল থাকে, ঠিক আছে, ভীষণ নিষ্ঠুর আঙ্কেল, যে আঙ্কেল এই বাচ্চা দুটোকে হত্যা করার জন্য একজন অ্যাসাসিন অর্থাৎ একজন হত্যাকারী নিযুক্ত করে। সে হত্যাকারী এই বাচ্চা দুটোকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে, এবং সেখানে বাচ্চা দুটোকে দেখে হত্যাকারীর বা অ্যাসাসিনের খুব মায়া হয়, এবং তিনি সিদ্ধান্ত নেন তিনি এই বাচ্চাদেরকে হত্যা করবেন না, তিনি জঙ্গলে বাচ্চাদেরকে ফেলে চলে আসেন। ভয়ে বাচ্চারা সেখানেই জঙ্গলে মারা যায় বা প্রাণত্যাগ করে, ঠিক আছে। সো দ্য চিলড্রেন ওয়্যার ফ্রাইটেন্ড টু ডেথ। এবং তখন সেই জঙ্গলে থাকা একটা রবিন রেডব্রেস্ট পাখির সেই বাচ্চা দুটোর মৃতদেহ দেখে এত মায়া হয়, শায়দ তার জন্য বাচ্চা দুটোর ফিউনারেল স্বরূপ সে রবিন রেডব্রেস্ট গাছের পাতাগুলো তাদের মৃতদেহের উপরে ছড়িয়ে দেয়। এই করুণ গল্পটা সে নরফোকে ভীষণভাবে প্রচলিত ছিল। Certain it is that the whole story of the children and their cruel uncle was to be seen fairly carved out in wood upon the chimney piece of the great hall.
এবং আমার ঠাকুমা যে বাড়িতে বাস করতেন সেই বাড়ির যে চিমনি হল অর্থাৎ ফায়ার প্লেসে সেখানে একটা কাঠের কারুকার্যে এই বাচ্চাদের গল্পটা সেটা কার্ভ ছিল অর্থাৎ খোদিত ছিল, যেরকম তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে চিমনি প্লেস বা ফায়ার প্লেস, সেখানে ওপরে এই কাঠের যে জায়গাটা রয়েছে সেই কারুকার্যে বাচ্চাদের গল্পটা সেখানে খোদিত ছিল। The whole story down to the Robin Redbreast till a foolish rich person বলছে রবিন রেডব্রেস্ট বাচ্চাদের কিভাবে ফিউনারেল দিয়েছিল ততটা অবধি এই গল্পটা সুন্দরভাবে সেখানে খোদিত ছিল, যতদিন না পর্যন্ত টিল এ ফুলিশ রিচ পার্সন, ঠিক আছে, যতদিন না পর্যন্ত একটা বোকা, ঠিক আছে, বিত্তশালী মানুষ pulled it down to set up a marble। তিনি কি করেছিলেন, একজন পরবর্তীকালে একজন বিত্তশালী একজন বোকা মানুষ, তিনি কি করেছিলেন এই কাঠের কারুকার্যটা সরিয়ে টু সেট আপ এ মার্বেল ওয়ান, মডার্ন মার্বেল দিয়ে সেই জায়গাটাকে ফিল আপ করেছিলেন। অর্থাৎ যেহেতু এই কাঠের কারুকার্যটা পুরনো সেই জন্য সেটাকে সরিয়ে বাড়িটাকে একটু মডার্ন লুক দেওয়ার জন্য তিনি এখানে মার্বেল স্থাপন করে দিয়েছিলেন। in its state with no story upon it, এবং সেই মার্বেলে আর কিন্তু কোনো গল্প ছিল না। অর্থাৎ একজন ফুলিশ রিচ পার্সন তিনি কি করেন, এই যে ফায়ার প্লেসের ওপরে এই যে কাঠের কারুকার্যে বাচ্চাদের গল্পটা খোদিত ছিল সেই কারুকার্যটাকে তিনি সরিয়ে দিয়ে এই ফায়ার প্লেসের ওপরে মার্বেলের ডিজাইন করে দেন, যে মার্বেলের ডিজাইনে আর কিন্তু কোনো গল্প ছিল না, ঠিক আছে। তাকে ফুলিশ রিচ পার্সন কেন বলা হচ্ছে, কেননা তিনি বলছেন এই যে সব কিছু আধুনিক করতে গিয়ে যেটা লোকগাথা, যেটা যেই অঞ্চলের লোকগাথা যে গল্প সেইটাকে কি করা হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে। তাহলে এই একটা লাইনের মধ্যে দিয়ে চার্লস ল্যাম্ব কিন্তু ক্রিটিসাইজ করছে দ্য টেন্ডেন্সি টু মডার্নাইজ দ্য সোসাইটি। দেখো চার্লস ল্যাম্ব কিন্তু রোম্যান্টিক এসেইস্ট, কাজে রোম্যান্টিক এজ কি ওয়াজ এ রিয়াকশন against the rationalization of the society, against the advancing technology and modernization of the society, ঠিক আছে। কাজে তার এসেরই একটা লাইনেও কিন্তু তিনি এই যে রোম্যান্টিক বৈশিষ্ট্যটা, দ্যাট ইজ এ রিয়াকশন against the modernization and the technological orientation of the society, সেটাকে ক্রিটিসাইজ করছেন যে মানুষ আধুনিক হতে গিয়ে তাদের যে সংস্কৃতির যে রুটটা সেইটাকেই কিন্তু মুছে ফেলে। Here Alice put one of her dear mother's looks, বলছে এইখানে অ্যালিস তার মায়ের, ঠিক আছে, তার প্রিয় মায়ের মতো করে একটু মুখটা করলো, ভুরুটা কুচকলো, ঠিক আছে। এটা শুনে মানে অ্যালিসের একদম ভালো লাগলো না। কি মনে হলো অ্যালিসের, ভারী দুষ্টু লোক তো, এইভাবে কেউ সরিয়ে দেয় বলে সে ভুরুটা এরকম করে কুচকে গালটা ফুলিয়ে, হ্যাঁ, সে কেমন ভাবে তাকালো, দেখো ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, অ্যালিসের লুকটা। Too tender to be called upbraiding, চার্লস ল্যাম্ব কি বলছেন, মানে এখানে জেমস এলিয়া কি বলছেন, তিনি বলছেন যে অ্যালিসের এই ভুরু কুচকে রাগ করার মুখটাকে আমরা বড় জোর বলতে পারি এটা রাগ করা। আপব্রেডিং মানে ভুরু কুচকানো, মানে এতটাই এটা নরম, একটা বাচ্চা যখন ভুরু কুচকায় আরও তাকে সুন্দর লাগে দেখতে, কিউট লাগে, তাই তো। তাহলে জেমস এলিয়া ওরফে আমাদের চার্লস ল্যাম্ব যেহেতু জেমস এলিয়া ছদ্মনামে এসেটা লিখছেন যার জন্য আমরা জেমস এলিয়াই বলবো। তাহলে জেমস এলিয়া বলছেন যে এত সুন্দর ও একটা মুখ করলো, মানে রেগে ভুরু কুচকে তাকে আরো মিষ্টি লাগছিল দেখতে, ঠিক আছে, এতটাই টেন্ডার যে মনে হচ্ছিল না রেগে ভুরু কুচ করছে। দেন আই ওয়েন্ট অন টু সে, তারপরে আমি বলতে থাকলাম হাউ রিলিজিয়াস অ্যান্ড হাউ গুড দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়াজ, যে তাদের যে বড় ঠাকুমা তিনি কতটা ধার্মিক এবং কতটা ভালো মানুষ ছিলেন। How beloved and respected by everybody, তাকে সবাই কতটা ভালোবাসতেন, সম্মান করতেন। Though she was not indeed the mistress of this great house, যদিও তিনি সেই বড় বাড়িটার মালকিন ছিলেন না। তার মানে এখানে আমরা জানতে পারলাম যে বড় বাড়িটাতে মিসেস ফিল্ড বসবাস করতেন, তিনি কিন্তু সেই বাড়ির ওনার বা মিস্ট্রেস, অর্থাৎ সেই বাড়ির কিন্তু তিনি মালকিন ছিলেন না, ঠিক আছে, মানে সেই বাড়িটা তার নিজের বাড়ি ছিল না। But had only the charge of it, তিনি সেই বাড়ির দায়িত্বে ছিলেন, রক্ষণাবেক্ষণে। অর্থাৎ মিসেস ফিল্ড ওয়াজ দ্য কেয়ারটেকার অফ দ্য হাউস, মিসেস ফিল্ড সেই বাড়ির
কেয়ারটেকার ছিলেন, ঠিক আছে, বা ইনচার্জ ছিলেন। তার কাজ ছিল সেই বাড়ির পরিচর্যা করা বা রক্ষণাবেক্ষণ করা। And yet in some respects she might be said to be the mistress of it too. কিন্তু কোনো কোনো দিক দিয়ে বলা যায় যে তিনিই কিন্তু সেই বাড়ির আসল মালকিন ছিলেন। কেন এই কথাটা বলছেন? কেননা কমিটেড টু হার বাই হার ওনার, সেই বাড়ির যারা আসল ওনার, যারা আসল মালিক বা মালকিন, তারা মিসেস ফিল্ডের ওপর সম্পূর্ণ সেই বাড়ির দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন। হু প্রেফার্ড লিভিং ইন এ নিউয়ার অ্যান্ড মোর ফ্যাশনেবল ম্যানশন। এবং মিসেস ফিল্ডের ওপর এই পুরনো বাড়ির দায়িত্বটা ছেড়ে দিয়ে সে বাড়ির যারা অ্যাকচুয়াল মালকিন বা মালিক, তারা কি করেছিলেন, তারা একটা নতুন এবং আরো অনেক বেশি ফ্যাশনেবল, আরো অনেক বেশি জাঁকজমকপূর্ণ বিলাসবহুল একটা ম্যানশনে, ঠিক আছে, একটা অট্টালিকায় থাকা তারা পছন্দ করতেন। which he purchased somewhere in the adjoining country, যে বাড়িটা তারা আশেপাশের একটা কোনো কাউন্টি মানে হচ্ছে ছোট প্রদেশে কিনেছিলেন, ঠিক আছে। অর্থাৎ তারা নতুন বাড়িতে ফ্যাশনেবল একটা অট্টালিকায় থাকবার জন্য এই পুরনো বাড়িটাকে সম্পূর্ণ মিসেস ফিল্ডের হাতে ছেড়ে দিয়েছিলেন। সেই জন্য মিসেস ফিল্ড সেই বাড়িটার আসল মালকিন না হলেও, আসল অধিকর্তা না হলেও, মিসেস ফিল্ড বাড়িটার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন এবং বাড়িটাকে তিনি নিজের মতো করে রক্ষণাবেক্ষণ করতেন। সেই জন্য তিনি বলছেন এখানে জেমস এলিয়া, তাহলে মিসেস ফিল্ড সে বাড়ির মিস্ট্রেস না হলেও বলা যায় তিনিই কিন্তু বাড়ির মিস্ট্রেস ছিলেন, ঠিক আছে। কেননা সে বাড়িটার দায়িত্ব তার উপরে ছিল, প্রথম কথা, এবং দ্বিতীয় কথা কি, সে বাড়িটাকে তিনি নিজের মতো করে পরিচর্যা করতেন। But she still lived it in the manner as if it had been her own, যেটা বললাম, তিনি বাড়িটাতে এমনভাবে বসবাস করতেন মনে হতো বাড়িটা যেন তার নিজেরই বাড়ি। And kept the dignity of the great house in a sort while she lived, বলছি, এবং এই বাড়িটার সম্মান, মান সম্মানে তিনি একটুও আঘাত আসতে দেননি। এত সুন্দর এই বাড়ির পরিচালনা করতেন তিনি, বা এই বাড়ির রক্ষণাবেক্ষণ করতেন যতদিন তিনি বেঁচে ছিলেন। তারপরে কি হয়, which afterwards came to decay, মিসেস ফিল্ডের মৃত্যুর পরে এই বাড়িটা ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয় বা ধ্বংস হতে থাকে। and was nearly pulled down, এবং এই বাড়িটা ধীরে ধীরে প্রায় ভগ্নপ্রায় হয়ে যায়। and all its old ornaments, এবং এই বাড়ির পুরনো, ওল্ড অর্নামেন্টস বলতে বোঝানো হচ্ছে পুরনো যে ফার্নিচার বা আসবাবপত্র, স্ট্রিপ, সেগুলোকে এই বাড়ির থেকে টেনে নিয়ে গিয়ে, বা বলা হয় স্ট্রিপ, ঠিক আছে, সরিয়ে নিয়ে গিয়ে ক্যারিড ওয়ে টু দ্য ওনার্স আদার হাউস। তাহলে এই বাড়ির পুরনো যে আসবাবপত্রগুলোকে এই বাড়ির থেকে সরিয়ে এই বাড়ির যারা অধিকর্তা তাদের নতুন বাড়িতে স্থাপন করা হয়, where they were set up and looked as awkward as if someone were to carry away the old tombs they had seen lately at the abbey and stick them up in Lady C's tawdry gilt drawing room, বলছে, এবং এই বাড়ির পুরনো আসবাবপত্রগুলোকে সেই নতুন বাড়িতে এতটাই বেমানান লাগতো মনে হতো যেন কেউ অ্যাবি, অ্যাবি বলতে বোঝানো হচ্ছে এখানে দ্য চার্চ অফ ইংল্যান্ড, ঠিক আছে, তার যে অ্যাবি বা ওয়েস্টমিনস্টার অ্যাবি যে সমাধি ক্ষেত্র, সেই সমাধি ক্ষেত্রের টুমগুলোকে, ঠিক আছে, নিয়ে গিয়ে কেউ যদি কারুর ফ্যাশনেবল মানে কেতাদুরস্ত সুন্দর ঝকঝকে ড্রয়িং রুমে পুরনো সমাধিগুলোকে বসিয়ে দিলে যেরকম মানে অদ্ভুত লাগবে দেখতে, ঠিক এই পুরনো আসবাবপত্রগুলো নতুন বাড়িতে ততটাই অদ্ভুত লাগবে। লেডি সি, লেডি সি এখানে কিন্তু কারোর নাম নয়, লেডি সি এখানে রিপ্রেজেন্ট করছে কাকে, দ্য রিচ বাট টেস্টলেস উইমেন অফ দ্য টাইম, ঠিক আছে, যে সমস্ত মহিলারা একটু দেখনদারি করতে ভালোবাসতো তাদের সম্পদের, কিন্তু তাদের মধ্যে রুচিবোধের অভাব ছিল, তাদেরকে এখানে কিন্তু মক করা হচ্ছে এবং বলা হচ্ছে কি তাদের যে টডরি গিল্ড ড্রয়িং রুম, ঠিক আছে, তাদের ব্যয়বহুল অথচ কুরুচিপূর্ণ যে তাদের ড্রয়িং রুম, বৈঠকখানায়, ঠিক আছে, তার মানে সুন্দর ঝকঝকে একটা অথচ কুরুচিপূর্ণ একটা কেতাদুরস্ত আধুনিক বৈঠকখানায় এই পুরনো আসবাবপত্রগুলোকে দেখে মনে হতো যেন পুরনো টুম, ঠিক আছে, পুরনো সমাধি ক্ষেত্র অ্যাবেকে কেউ একটা আধুনিক বৈঠকখানায় যেন স্থাপন করে দিয়েছে। অর্থাৎ এখানে চার্লস ল্যাম অ্যাকচুয়ালি বা জেমস এলিয়া অ্যাকচুয়ালি এখানে ক্রিটিসাইজ করছে অ্যাবাউট দ্য ল্যাক অফ টেস্ট, ঠিক আছে, মানুষ আধুনিক হচ্ছে ঠিকই এবং তাদের সাথে সাথে নিজেদের রুটটাকে ভুলে যাচ্ছে।
তাহলে আবারও কিন্তু এই বিষয়টাকে এখানে চার্লস ল্যাম ওরফে জেমস এলিয়া ক্রিটিসাইজ করছেন। এরপর বলা হচ্ছে দেখো, here John smiled as much as to say that would be foolish indeed. এখানে জন একটু একটু মানে বোঝদারির মতো একটা হাসি দিয়ে বলল, সত্যি কি বোকামি। ঠিক আছে, তাহলে দেখো এই যে রিয়াকশনস গুলো যেটা চার্লস ল্যাম বা আমাদের জেমস এলিয়া দেখাচ্ছেন অ্যাবাউট দ্য ড্রিম চিলড্রেন, অ্যালিস এবং জন তারা এক একটা ঘটনায় তাদের যে রিয়াকশন গুলো, যেটা আবারও ইন্ডিকেট করে দিচ্ছে চার্লস ল্যামস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অবজারভেশন অফ দ্য চাইল্ড সাইকোলজি। তিনি শিশুদের মনস্তত্ত্ব এবং তাদের যে ব্যবহার এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছিলেন, যার জন্য সেই পর্যবেক্ষণের সাপেক্ষে হি ক্যাপচার্ড দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ভেরি ওয়েল। অ্যান্ড আই টোল্ড, এবং আমাকে বলা হয়েছিল, how when she came to die her funeral was attended by a concourse of all the poor and some of the gentry too. এবং আমি পরে জানতে পেরেছিলাম যে যখন মিসেস ফিল মারা যান, ঠিক আছে, তখন তার ফিউনারেল অর্থাৎ তার শেষকৃত্যে মানে শুধুমাত্র যে সমাজে দরিদ্র শ্রেণীর মানুষেরা কনসাইজ মানে কনকোর্স মানে তারা যে দলবদ্ধভাবে উপস্থিত ছিলেন, শুধু তাই নয়, জেন্ট্রি বলতে বোঝায় আ ক্লাস বিলো দ্য নোবিলিটি, অর্থাৎ অভিজাত সম্প্রদায়ের থেকে এক শ্রেণী নিচু যারা, তারা হচ্ছে জেন্ট্রি। ঠিক আছে, মানে তারাও সমাজে যথেষ্ট প্রভাবশালী, তারাও পর্যন্ত কিন্তু মিসেস ফিল্ডের ফিউনারেলে উপস্থিত ছিলেন। অফ দ্য নেইবারহুড ফর মেনি মাইলস রাউন্ড, অনেক মাইল দূর থেকে মানুষ বা অনেক মাইল দূরে যে প্রতিবেশী এলাকাগুলোর থেকে মানুষ কিন্তু ছুটে এসেছিলেন টু শো দেয়ার রেসপেক্ট ফর হার মেমোরি, তার স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানাতে। বিকজ শি হ্যাড বিন সাচ এ গুড অ্যান্ড রিলিজিয়াস উইমেন, তার কারণ ছিল তিনি ছিলেন অত্যন্ত ভালো এবং ধার্মিক একজন মহিলা। সো গুড ইনডিড দ্যাট শি নিউ অল দ্য সল্ট্রি বাই হার্ট, তিনি এতটাই ভালো ছিলেন যে তিনি পুরো সল্ট্রিটাকে মুখস্থ করেছিলেন। আচ্ছা, সল্ট্রি বলতে এখানে আমরা একটা ইন্টারপ্রিটেশন পেতে পারি, দ্যাট অফ দ্য বুক অফ কমন প্রেয়ার্স। ঠিক আছে, আরেকটা ইন্টারপ্রিটেশন হয় দ্যাট অফ দ্য বুক অফ সামস। ঠিক আছে, যে সেইটা তার কিন্তু পুরো আত্মস্থ ছিল। আবার সল্ট্রি বলতে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকেও বোঝায়, যে প্রার্থনার বইয়ে যেখানে কি রিলিজিয়াস সংস থাকে, ঠিক আছে, সে রিলিজিয়াস সং বা সল্ট্রি সেইটা তার একদম আত্মস্থ ছিল। মানে এত সুন্দর মুখস্থ ছিল যেন মনে হতো তিনি আত্মস্থ করে নিয়েছেন। and a great part of the টেস্টামেন্ট beside, এবং তার সাথে সাথে টেস্টামেন্টেরও একটা বড় অংশ তার মনে ছিল। দেখো এই টেস্টামেন্ট আর সল্ট্রি বলতে যেটা বললাম প্রথমে, যে বুক অফ সামসেরও একটা রেফারেন্স এখানে সল্ট্রির মধ্যে থাকতে পারে। আর যদি বুক অফ সামসের রেফারেন্সের কথা চার্লস ল্যাম্ব এখানে বলে থাকেন, তাহলে যে টেস্টামেন্টের কথা তিনি বলছেন সেটা ওল্ড টেস্টামেন্ট, কেননা ওল্ড টেস্টামেন্টে বুক অফ সামসের একটা রেফারেন্স রয়েছে। Here little Alice sprayed her hands, এইখানে ছোট অ্যালিস তার হাতটাকে এইভাবে ছড়িয়ে বলল, ওরে বাবা, মানে এত কিছু মনে থাকতো তার, তাহলে অবাক হচ্ছে সে, তাই তো। Then I told that with a tall, upright, graceful person their great grandmother Field once was. আমি তারপর তাদেরকে বললাম যে তাদের যে বড় ঠাকুমা, তিনি কত লম্বা, কত মানে সুন্দর, আপরাইট মানে যার সোজা শিরদাঁড়া, ঠিক আছে, এবং কত গ্রেসফুল, মানে আপরাইট মানে যার শিরদাঁড়া সোজা, যে সৎ, মানে তাদের ঠাকুমা কত লম্বা, কত সৎ, কত সুন্দরী একজন মহিলা ছিলেন। And how in her youth she was esteemed the best dancer, এবং তার অল্প বয়সে মনে করা হতো তিনি হচ্ছেন তার এলাকার সবচেয়ে ভালো ডান্সার বা সবচেয়ে ভালো নৃত্যশিল্পী। Here Alice's little right foot played an involuntary movement. এইটা শুনে অ্যালিসের ডান পাটা যেন মানে স্বেচ্ছায় অনিচ্ছাকৃত ভাবে অটোমেটিক্যালি যেন পাটা, সে ডান পাটা নাচের ভঙ্গিমায় যেন নড়ে উঠল। দেখো আবারও ইনডেপথ অ্যানালিসিস অফ দ্য চাইল্ড সাইকোলজি। এবং till upon my looking grave, এবং যতক্ষণ না আমি তার দিকে একটু কড়া হয়ে তাকালাম, দাঁড়াও,
মানে তিনি গল্পটা বলছেন তো অ্যালিস পা নাড়াচ্ছেন, যার জন্য জেমস এলিয়া যতক্ষণ একটু কটমট করে তাকাচ্ছেন ততক্ষণ অবধি অ্যালিসের ডান পাটাকে সে তার নাচের ভঙ্গিতে, ঠিক আছে, মানে ইনভলেন্টারিলি, মানে স্বেচ্ছায় নয়, অটোমেটিক্যালি নাচের ভঙ্গিতে অ্যালিস তার ডান পাটা সে নড়িয়ে যাচ্ছিল। লুকিং গ্রেভ ইট ডেসিস্টেড, এবং আমি একটু কড়াভাবে তাকানোর পরে সে ডান পা নড়ানোটা বন্ধ করলো। দ্য বেস্ট আনসার আই ওয়াজ সেইং, হ্যাঁ তাহলে কি বলছিলাম, হ্যাঁ তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে ভালো নৃত্যশিল্পী ইন দ্য কাউন্টি, মানে সেই প্রদেশের। টিল আ ক্রুয়েল ডিজিজ, যতদিন না পর্যন্ত সে নিষ্ঠুর রোগটা কল্ড ক্যান্সার, যার নাম ক্যান্সার, কেম অ্যান্ড বাউড হার ডাউন উইথ পেন, যে দুরারোগ্য ক্যান্সার ব্যাধি যতদিন না তাকে আক্রান্ত করলো ততদিন অবধি তিনি বিখ্যাত, মানে তিনি সবচাইতে ভালো নৃত্যশিল্পী ছিলেন। তার মানে মিসেস ফিল তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন, বাট ইট কুড নেভার বেন্ড হার গুড স্পিরিট। সে ক্যান্সারের মতো নিষ্ঠুর রোগ তার শরীরকে আক্রান্ত করলেও তার যে স্পিরিট, তার উদ্যমকে কিন্তু কখনোই ঝোঁকাতে পারেনি। অর মেক দেম স্টুপ, কখনোই তার যে স্পিরিট, তার যে উদ্যম, না সেটাকে কমাতে পেরেছে না সেটাকে ভাঙতে পেরেছে। বাট দে ওয়ার স্টিল আপরাইট, তার যে স্বভাব, তার যে সততা, সেটা কিন্তু চিরকাল থেকেই গেছিল। বিকজ শি ওয়াজ সো গুড অ্যান্ড রিলিজিয়াস, কেননা তিনি ছিলেন ভীষণ ভালো এবং ধার্মিক। তাহলে দেখো, সো গুড অ্যান্ড রিলিজিয়াস এই কথাটা কিন্তু চার্লস ল্যাম্ব বা জেমস এলিয়া 3 বার ব্যবহার করছে, ঠিক আছে। Then I told how she was used to sleep by herself in a lone chamber of the great lone house. তারপরে আমি তাদের বললাম মিসেস ফিল্ড কিভাবে তিনি একা একা ঘুমোতেন, তার সে একা শোবার ঘরে ওই অত বড় বাড়িতে একা একা। তার মানে লোন কথাটা এখানে 2 বার ব্যবহার করা হচ্ছে। লোন মানে লোন বা লোনলি, কেন, মানে অবাক হওয়া বোঝাতে, ঠিক আছে। কেন জেমস এলিয়া তিনি ছোটবেলায় বেশ ভীতু ছিলেন এবং এইটা ভাবতে তার অবাক লাগতো যে আমার ঠাকুমা এত বড় বাড়িতে একা ঘরে একা একা ঘুমোয়। তার মানে the double use of the word lone here indicates the sense of wonder, ঠিক আছে, বা surprise of James Elia, because he himself was very timid in nature, তিনি নিজে ভীতু ছিলেন। And how she believed that an apparition of 2 infants was to be seen at midnight. এবং আমার ঠাকুমা মিসেস ফিল বিশ্বাস করতেন যে সেই 2 বাচ্চা, যে চিলড্রেন ইন দ্য উড, যে বাচ্চাদের কথা ভিডিও শুরুতেই বললাম, তাহলে সেই 2 বাচ্চাদের আত্মা, অ্যাপারিশন মানে অশরীরী আত্মা, তারা কিভাবে সেই বাড়ির যে বিশাল বড় যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িতে ওঠানামা করতো, যে সিঁড়ির পাশেই তিনি তার ঘরে শুতেন, where she slept. But she said, কিন্তু তিনি এটাও বলতেন, those innocents would do no harm, ওই অবলা শিশুরা তারা আর কারুর ক্ষতি করবে না, ঠিক আছে। তার মানে ঠাকুমা তাদের আত্মাকে সেখানে সিঁড়িতে ওঠানামা করতে দেখতে পারতেন, কিন্তু তারপরেও তিনি বলতেন ওই অবলা শিশুরা ওরা আবার কি ক্ষতি করবে, ওরা কারুর ক্ষতি করবে না। And how frightened I used to be, এবং এই শুনে আমি কি ভয়টাই না পেতাম। Though in those days I had my maid to sleep with me, বলছে, এবং সেই দিনগুলোতে আমি বলতাম আমার যে পরিচারিকা, যে তিনি আমার সাথে শুতেন, কেননা আমি একা শুতে ভয় পেতাম। Because I was never half so good or religious as she, and yet I never saw the infants. এবং যেহেতু আমি আমার ঠাকুমার অর্ধেক ভালো বা ধার্মিক ছিলাম না, সেই জন্য আমি বোধহয় সেই সমস্ত ওই 2 যে নিষ্পাপ শিশু তাদের আত্মাকে বোধহয় কোনোদিনও দেখিনি। Here John expanded all his eyebrows and tried to look courageous. জন এবার তার ভুরুগুলোকে এইভাবে ছড়িয়ে সে দেখানোর চেষ্টা করলো যে সে কিন্তু তার বাবার মতো নয়, সে কিন্তু বেশ সাহসী। Then I told how good she was to all her grandchildren. তারপরে আমি আমার বাচ্চাদের বললাম যে আমার যে তোমাদের যে বড় ঠাকুমা, সে তার নাতি নাতনিদের সাথে কত ভালো ব্যবহার করতো। Having us to the great house in the holidays, এবং আমরা সবাই আমাদের ছুটিগুলোতে সেই বড় বাড়িটাই বেড়াতে যেতাম। Where I in particular, যেখানে আমি মানে বিশেষভাবে
used to spend many hours by myself. সেখানে আমি ঘন্টার পর ঘন্টা নিজে একা একা চুপচাপ থেকে বাড়িটা ঘুরতে ভালোবাসতাম। ইন গেজিং আপন দ্য ওল্ড বাস্ট অফ দ্য 12th Caesar, সেই বাড়িতে একটা ওল্ড বাস্ট, একটা পুরনো আবক্ষ মূর্তি, বাস্ট মানে আবক্ষ মূর্তি, ঠিক আছে, মাথার থেকে বুক অব্দি ওল্ড বাস্ট ছিল 12 Caesar, 12টা সিজার। সিজার বলতে রোমান রাজা, যেরকম জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, ঠিক আছে, সেই 12টা রোমের যে যারা এম্পারার তাদের আবক্ষ মূর্তি ছিল, এবং আমি সেটার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে ভালোবাসতাম। তার মানে দেখো এই বাড়িটা সব দিক দিয়ে রিপ্রেজেন্ট করছে কি, হিস্ট্রি, ফোকলোর, কালচার, ঠিক আছে, অফ দ্য এনশিয়েন্ট টাইম, পুরনো যে ইতিহাস, কালচার, সংস্কৃতি সবটাকেই রিপ্রেজেন্ট করছে এই বাড়িটা। তাহলে এই বাড়িটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই যে রোম্যান্টিক টেন্ডেন্সি, রোম্যান্টিক এজে যে একটা টেন্ডেন্সি, যে ওল্ড এজ বা অতীতকে, পাস্টকে সবসময় গ্লোরিফাই করা, সেইটা কিন্তু উঠে আসছে। বলছে দ্যাট হ্যাড বিন দ্য এম্পারার্স অফ রোম, যে 12 জন সিজার তারা রোমের রাজা ছিলেন। till the old marble heads would seem to live again or I to be turned into marble with them. বলছে আমি এমনভাবে হাঁ করে তাকিয়ে থাকতাম সেই আবক্ষ মার্বেলের মূর্তিগুলোতে, যেন মনে হতো আমার তাকানোর চোটে হয় ওরাই জ্যান্ত হয়ে যাবে, না হলে আমিই বোধহয় মার্বেলে পরিণত হব। Now, how I never could be tired with roaming about that huge mansion. এবং আমি সারা দিন ধরে সেই বড় বাড়িটা, অট্টালিকায় ঘুরতে ঘুরতে কখনো ক্লান্ত হতাম না। উইথ ইটস ভাস্ট এমটি রুমস, সে বড় অট্টালিকায় কি কি ছিল, বড় খালি খালি ফাঁকা ঘর, উইথ দেয়ার ওয়ার্ন আউট হ্যাঙ্গিংস, ফ্ল্যাটারিং ট্যাপেস্ট্রি, এবং ছিল কি তার পুরনো চটে যাওয়া হ্যাঙ্গিং মানে পর্দাগুলো, এবং সেই পর্দার যে নকশি কাঁথা, ট্যাপেস্ট্রি, কারুকার্যগুলো, মানে ফ্ল্যাটারিং মানে যে ডিটেল কারুকার্যগুলো, অ্যান্ড কার্ভড ওকেন প্ল্যান্টস, এবং যে কাঠের, ওক গাছের কাঠের যে যে প্যানেলগুলো ছিল, যে দরজায় যেগুলো থাকে কারুকার্য প্যানেল, সেইগুলো ছিল ওই বাড়িতে। উইথ দ্য গিল্ডিং অলমোস্ট রাবড আউট, যে কাঠের কারুকার্যগুলো মাঝে মধ্যে আবার কি চটে চটে গেছিল। সামটাইমস ইন দ্য স্পেশিয়াস ওল্ড ফ্যাশন গার্ডেন্স, কখনো কখনো আমি থাকতাম সেই বিশাল বড় পুরনো পুরনো ফ্যাশনে, ঠিক আছে, বাগানগুলোতে, উইচ আই হ্যাড অলমোস্ট টু মাইসেলফ, যেখানে আমি প্রায় একাই বসে মানে বা বাগানে ঘুরতাম। আনলেস ওয়েন নাও অ্যান্ড দেন আ সলিটারি গার্ডেনিং ম্যান উড ক্রস মি, যতক্ষণ না কোনো আরেক আমার মতো একা গার্ডেনিং ম্যান মানে আরেকজন মালি যারা বাগানের পরিচর্যা করেন, তারা আমার পাশ দিয়ে যেত, আমি একা হাঁ করে সেই বাগানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। And how the nectarines and peaches hung upon the walls, এবং দেখতাম কি সেই বাগানের যে দেওয়াল দিয়ে নেকটারিন ফল এবং পিচ ফলগুলো কিভাবে ঝুলতে থাকে, উইদাউট মাই এভার অফারিং টু প্লাগ দেম, কিন্তু আমি কখনোই সেই ফলগুলো তুলবার চেষ্টা করিনি, বিকজ দে ওয়্যার ফরবিডেন ফ্রুট, সেই ফলগুলো কিন্তু ধরতে বারণ ছিল। এই ফরবিডেন ফ্রুট এটা হচ্ছে একটা অ্যালিউশন, তাই তো, এই অ্যালিউশনটা হচ্ছে বাইবেলে, যেখানে অ্যাডামের এবং ইভকে গড কি বলেছিলেন এই ফরবিডেন ফ্রুট তোমরা তুলবে না, তাই তো। এছাড়াও মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1-এও আমরা এই ফরবিডেন ফ্রুটের একটা রেফারেন্স পাই। তাহলে ফরবিডেন ফ্রুট একটা বিবলিক্যাল অ্যালিউশন, আর একটা অ্যালিউশন হচ্ছে মিল্টনস প্যারাডাইস লস্ট বুক 1, ওকে। Unless now and then, and because I had more pleasure in strolling about among the old melancholy looking yew trees, বলছে, এবং যখন তখন, নাও অ্যান্ড দেন, এখন তখন, যখন তখন আমি আরও বেশি, আমার ফল তোলাতে অতটা আগ্রহ ছিল না, আমি ঘুরতে ভালোবাসতাম, স্ট্রোলিং মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাগানে ঘুরতে ভালোবাসতাম, সেই পুরনো দুঃখী দুঃখী মুখ করা ইউ গাছগুলোর মধ্যে দিয়ে, অর দ্য ফার্স বা ফার গাছের মধ্যে দিয়ে, অ্যান্ড পিকিং আপ দ্য রেড বেরিজ, আমি তুলতাম একটু হালকা রেড বেরি বা ফার অ্যাপেলস, ঠিক আছে, which were good for nothing but to look at, যে ফলগুলোর কোনো স্বাদ ছিল না, ওগুলোকে দেখতেই ভালো লাগতো। or in lying about upon the fresh grass,
না হলে আমি সেই স্বচ্ছ পরিষ্কার টাটকা ঘাসের ওপরে শুয়ে থাকতাম with all the fine garden smells around me, এবং সেই বাগানে সুন্দর গন্ধগুলো উপভোগ করতাম শুয়ে শুয়ে। আর বাস্কিং ইন দ্য অরেঞ্জেরি, বাস্কিং মানে কি সূর্যের তাপ নেওয়া, ঠিক আছে। এবং দেখতাম সেই বাগানের মধ্যে, আচ্ছা অরেঞ্জেরি মানে যেখানে একটা কাঁচের ঘরে কমলা লেবুর গাছগুলোকে রাখা হয়, যেখানে সূর্যের আলো পড়ে কমলা লেবুগুলো পাকতে পারে, ঠিক আছে, সুমিষ্ট হয়। বলছে আমার মনে হতো আমি যেন সেই যেভাবে অরেঞ্জ গাছগুলোকে বা কমলা লেবুর গাছগুলো যেভাবে বাস্কিং করা হয়, তাদেরকে রোদ খাওয়ানো হয়, আমিও সেইভাবে রোদ খেতাম আর সুন্দর গন্ধগুলো উপভোগ করতাম। till I could almost fancy myself ripening too. আমারও মনে হতো কমলা লেবুর সাথে সাথে আমিও যেন পেকে যাচ্ছি সেই উষ্ণতার সাথে সাথে, মানে আমার শরীরটাও যেন ফলের মতো হয়ে যাচ্ছে। to along with the oranges and the limes in that grateful warmth, যেভাবে কমলা লেবুগুলো এবং লেবুগুলো যেভাবে সূর্যের আলোয় পরিপক্ক হচ্ছে, আমিও যেন সূর্যের আলোয় পরিপক্ক হচ্ছি। তাহলে এই লাইনটার মধ্যে আমরা রোম্যান্টিক টেন্ডেন্সি অফ সেনসুয়াসনেসকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে চার্লস ল্যাম্ব সুন্দর গন্ধ এবং স্পর্শের কথা বলছেন। স্মেল মানে হচ্ছে কি অলফ্যাক্টরি ইমেজ, ঠিক আছে, আর টাচ ওয়ার্ম ফিল করা মানে ট্যাকটাইল ইমেজ এখানে পাচ্ছি। বলছেন at the or in watching the days that darted to and fro in the fish pond, মাঝে মধ্যে আবার আমি মাছের পুকুরে গিয়ে সেই ছোট ছোট মাছগুলোকে দেখতাম যারা পুকুরের এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। যে মাছের পুকুরটা ছিল at the bottom of the garden, বাগানের একদম শেষ প্রান্তে, with here and there a great sulky pike hanging midway down the water in silent state. কাজে ছোট মাছগুলো যেখানে এদিক ওদিক ছটপট করে ঘুরে বেড়াতো, সে পুকুরের মানে মাছের পুকুরের মাঝখানটাতে একটা গোমরামুখো বড় মাছ, সালকি পাইক, সালকি মানে গোমরামুখো, পাইক মানে হচ্ছে কি একটা বড় মাছ, মাছ বরাবর মুখ গোমরা করে সাইলেন্ট চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, as if it mocked at their impertinent friskings. এই ছোট ছোট মাছগুলো যে বড় মাছটাকে পাত্তা না দিয়ে, ইম্পর্টেন্ট ফ্রিস্কিংস মানে তাকে পাত্তা না দিয়ে এরা যে খেলাধুলো করতো, সেইটা দেখে গোমরামুখো মাছটা যেন ওদেরকে মক করতো, ওদেরকে ভেঙাতো যে তোরা আমাকে পাত্তা দিবি না, আমিও তোদের পাত্তা দিই না, ঠিক আছে। তাহলে এখানে মাছদেরকেও যেন তিনি পার্সনিফাই করছেন। ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। Important frisking, mocked, ঠিক আছে, it's an example of personification. I had more pleasure in this busy idle diversion. আমি চুপচাপ এই ভাবনাগুলো ভাবতে কিন্তু বেশি আনন্দ পেতাম। বিজি আইডল ডাইভার্সন, আইডল মানে অলস, ডাইভার্সন মানে এই সমস্ত চিন্তা ভাবনা, এই সমস্ত অলস চিন্তা ভাবনা করতে আমি ব্যস্ত থাকতাম। তাহলে বিজি আইডল, এটা ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন। Than in all the sweet flavors of peaches, nectarines, oranges and such like common bits of children. সাধারণ বাচ্চারা যেভাবে নেকটারিন, অরেঞ্জ, ঠিক আছে, বা যেভাবে পিচ ফল সেই গন্ধ উপভোগ করে ফল খেতে পছন্দ করে, বাগান থেকে ফল পেরে পেরে খেতে, আমার আবার ওসব পোষাতো না। আমি মনে মনে এইটা ওইটা ভাবতেই ব্যস্ত থাকতাম। তার মানে জেমস এলিয়া or চার্লস ল্যাম্ব was more of a thoughtful child. ওকে, তাহলে বলা হচ্ছে দেখো, here John slyly deposited back upon the plate of bunch of grapes. তাহলে এইটা যেই শুনলো জন যে আমি বাচ্চাদের মতো তো ফলটল খেতাম না, তাহলে জন কিন্তু সবসময় চেষ্টা করে নিজেকে একটু বড় বড় প্রমাণ করতে, ঠিক আছে, মানে যখন বাবা বলে আমি ভয় পেতাম, সে দেখাতে চায় আমি তো কারেজিয়াস, ঠিক আছে। তাহলে জন কি করলো, ফল খাচ্ছিল, আঙুর খাচ্ছিল, যেই শুনলো যে বাবা বলছে যে আমি বাচ্চাদের মতো অত ফলটল খেতে ভালোবাসতাম না, সে কি করছে, ওই খেতে খেতে আঙুরটাকে আবার লুকিয়ে সে প্লেটের উপরে রেখে দিচ্ছে, ঠিক আছে, মানে যেন কেউ দেখছে না, মানে আমিও অত ফলটল ভালোবাসি। কিন্তু তার এই কাজটা চোখে পড়ে যাচ্ছে কার, which not unobserved by Alice. সে অ্যালিস আবার দেখে নিচ্ছে, আচ্ছা দাদা তাই বেশ, and he had mediated dividing with her. সে তখন প্লেটটা বা আঙুরটা ভাগ করে দিচ্ছে অ্যালিসকে, and both seemed willing to relinquish them for the present as irrelevant. এবং দুজনের কাছে তখন আঙুরটা হয়ে যাচ্ছে কি অপ্রাসঙ্গিক, এবং ওরা
মানে এটাকে রেলিংকুইশ করে দিয়েছে, আরে বাবা ছাড়ো, ঠিক আছে পরে খাও, আগে গল্পটা শুনে, ঠিক আছে। Then somewhat in a more heightened tone, তারপরে আমি আরো উচ্চ মানে কণ্ঠে, ঠিক আছে, আরো উচ্চ স্বরে শুরু করলাম। I told how though their grandmother felt, তাদের যে বড় ঠাকুমা loved all her grandchildren, তিনি তার সমস্ত নাতি নাতনিদের ভালোবাসতেন, yet in a special manner she might be said to love their uncle John L. কিন্তু তিনি তাদের যে বড় জ্যাঠা বা কাকা জন এল, তাকে কিন্তু একটু বেশি ভালোবাসতেন, তাদের বড় জ্যাঠাকে, বিকজ হি ওয়াজ সো হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড এ ইউথ। কেননা জন এল অর্থাৎ জন ল্যাম্ব তিনি ছিলেন ভীষণ সুদর্শন এবং খুবই উদ্যমী একজন যুবক, অ্যান্ড এ কিং টু দ্য রেস্ট অফ আস, এবং আমাদের মতো ভাই বোনেদের বা মিসেস ফিল্ডের নাতিপুতিদের মধ্যে তিনি ছিলেন রাজা। And instead of moping about in solitary corners like some of us, এবং আমাদের মতো ওই একা ঘরে চুপ করে বসে থাকার থেকে, he would mount the most mettlesome horse he could get. তিনি ভালোবাসতেন, জন ল্যাম্ব কি ভালোবাসতেন, জন এল মেটেলসাম মানে এনার্জেটিক ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে ভালোবাসতেন তিনি। When but an imp no bigger than themselves and make it carry him half over the county in a morning, এবং সকালবেলায় কোনো ইম্প মানে দুষ্ট কোনো ছেলের সাথে, ঠিক আছে, তার চেয়ে বড় নয়, এরকম কোনো ছোট ছোট দুষ্টু ছেলেদের সাথে তিনি আশেপাশে প্রদেশে বেরিয়ে যেতেন ঘুরবার জন্য, and join the hunters when they were any out, ঠিক আছে, এবং যখন কোনো শিকারীরা শিকারে বেরোতো তিনি তাদের দলেও কিন্তু ঢুকে যেতেন। তার মানে কি অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন জন এল। অ্যান্ড ইয়েট হি লাভ দ্য ওল্ড গ্রেট হাউস অ্যান্ড গার্ডেন্স টু, তা সত্ত্বেও তিনি এই পুরনো বাড়িটা আর বাগানগুলোকেও কিন্তু বেশ ভালোবাসতেন। বাট হ্যাড টু মাচ স্পিরিট টু বি অলওয়েজ পেন্ট আপ উইথ দেয়ার বাউন্ডারিজ, কিন্তু তার মধ্যে এতটাই উদ্যম ছিল যে বাগান ভালোবাসলেও ওই বাগানের মধ্যে সীমাবদ্ধ থাকার মানুষ কিন্তু তিনি ছিলেন না। And how their uncle grew up to man's estate as brave as he was handsome, এবং যখন তাদের যে জ্যাঠামশাই তিনি বড় হলেন, ঠিক আছে, মানে যুবক থেকে যখন তিনি পুরুষ হলেন, ঠিক আছে, তখন কি তাকে আরো কত সুদর্শন হলো তার চেহারা। টু দ্য অ্যাডমিরেশন অফ এভরিবডি, সবাই তার বেশ প্রশংসা করতেন। But of their great grandmother Field most especially, এবং তাদের মধ্যে সবচেয়ে প্রশংসা করতেন তোমাদের বড় ঠাকুমা মিসেস ফিল্ড। And how he used to carry me upon his back when I was a lame-footed boy, এবং যখন আমি একটা lame-footed, ঠিক আছে, বয় ছিলাম, অর্থাৎ আমার যখন পায়ে একটু সমস্যা ছিল, lame-footed মানে পায়ে একটু খোঁড়া হওয়া, তখন আমাকে তিনি পিঠে করে নিয়ে ঘুরতে যেতেন। For he was good bit older than me, যেহেতু আমার থেকে তিনি বড় ছিলেন, তিনি আমাকে পিঠে চাপিয়ে নিয়ে many a mile when I could not walk for pain, যখন অনেক মাইল আমি আর পায়ে যন্ত্রণায় হাঁটতে পারতাম না, আমায় তিনি পিঠে নিয়ে ঘোরাতেন। তার মানে he was such a fond brother, ঠিক আছে, কতটা ভালোবাসতেন নিজের ভাইকে। And how in after life he became lame-footed too, কিন্তু ভাগ্যের পরিহাসে যেই জন এল জেমস এলিয়াকে বা জন ল্যাম্ব চার্লস ল্যাম্বকে পিঠে নিয়ে ঘুরতেন, ভাগ্যের পরিহাসে তিনিও একদিন লেম ফুটেড হয়ে যান, তারও পা কিন্তু খোঁড়া হয়ে যায়। অ্যান্ড হাউ অ্যান্ড আই ডিড নট অলওয়েজ আই ফিয়ার, এবং আমার মনে হয় আমি ভয় পাই মেক অ্যালাউয়েন্সেস ইনাফ ফর হিম when he was impatient, এবং যখন সে অধৈর্য হয়ে যেত আমার মনে হয় না আমি তাকে অতটা খুব একটা যত্নবাক্তি করতে পেরেছি। And in pain nor remember sufficiently, বা তার যখন যন্ত্রণা হতো আমার মনে নেই সঠিকভাবে how considerate he had been to me when I was lame-footed, আমার যন্ত্রণায় আমার প্রতি যতটা তিনি সহানুভূতিশীল ছিলেন, আমি আদৌ তার যন্ত্রণায় অতটা সহানুভূতিশীল ছিলাম কি আমার তো ঠিক মনে পড়ে না। And how when he died though he had not been dead an hour, এবং যখন তিনি মারা গেছিলেন তার মৃত্যুর 1 ঘন্টাও হয়নি, it seemed as if he had died a great while ago, such a distance there is betwixt life and death, ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন,
বলছে তার মৃত্যুর 1 ঘন্টাও হয়নি, কিন্তু আমার কাছে যেন সবকিছুই এমন স্বাভাবিক মনে হচ্ছিল। এটাই বোধহয় জীবন আর মৃত্যুর মধ্যেকার দূরত্ব, তাই না? মানুষ যতদিন বেঁচে থাকে আমাদের কাছে থাকে, যেই মানুষ মারা যায় আমরা সঙ্গে সঙ্গে তার অনুপস্থিতির সাথে বোধহয় খুব অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, মানে তার মৃত্যুর 1 ঘন্টার সাথে সাথে আমার মনে হলো যেন এটা অনেকদিন আগেই হয়েছে, মানে আমি এতটাই স্বাভাবিক হচ্ছিলাম। And how I bore his death as though pretty well at first, এবং আমি কিভাবে তার এই মৃত্যুটাকে মেনে নিয়েছিলাম খুব স্বাভাবিক একটা ঘটনা হিসেবে। বাট আফটারওয়ার্ড, কিন্তু পরে, ইট হন্টেড অ্যান্ড হন্টেড মি, এটা আমাকে যেন ভীষণ মনের ভেতরে আমার যেন একটা চরম তাড়নার সৃষ্টি হয়। And though I did not cry or take it to heart as some do, আমি যদিও সেই ঘটনায় কাঁদিনি বা সেই ঘটনাটাকে মনের ভেতরে খুব চেপে রাখিনি যেটা বাকিরা করে থাকে, and as I think he would have done if I had died, এবং মনে হয় আমি যদি মারা যেতাম আমার দাদাও তাই করতেন। Yet I missed him all day long, কিন্তু সারা দিন ধরে আমি আমার দাদাকে খুব মিস করতাম। And knew not till then how much I had loved him, এবং ততদিন পর্যন্ত তার মৃত্যু না হলে আমি জানতেই পারতাম না আমি আমার দাদাকে কতটা ভালোবাসতাম। I missed his kindness, আমি তার দয়াকে, তার এই যে করুণা, তার এই যে আমার প্রতি দয়া, সেইটাকে মিস করতাম। And I missed his crossness, তার সাথে আমার যে রাগ অভিমান সেইটাকেও আমি মিস করতাম। And wished him to be alive again, এবং মনে মনে কামনা করতাম, ইস আমার দাদাটা যদি আবার বেঁচে যায়, আবার যদি বেঁচে ফিরে আসে। টু বি কোয়ারেল উইথ হিম, যাতে আমি আমার দাদার সাথে আবার ঝগড়া করতে পারি। ফর উই কোয়ারেল সামটাইমস, আমরা মাঝে মধ্যে ঝগড়াও করতাম 2 ভাই। তাহলে দেখো ভাইদের বা ভাই বোনেদের যে খুনসুটি, অথচ তাদের মধ্যে একজন যদি অসময়ে তাদের মৃত্যু হয়, সেই যে যন্ত্রণা, সেটাকেও কিন্তু চার্লস ল্যাম এখানে সুন্দরভাবে তুলে ধরছেন। মানে চার্লস ল্যামের এসের এটাই একটা বৈশিষ্ট্য, দ্যাট ইজ আ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড পেথস। কখনো সেখানে হিউমার, আমরা আনন্দ পাচ্ছি, কখনো পেথস, দুঃখ করুণা মিশে যাচ্ছে। তারপরে বলছেন, rather than not have him again and was not uneasy without him, বলছে এর থেকে মনে হতো আমার দাদা যদি বেঁচে ফিরে আসে তার সাথে ঝগড়া করে কাটিয়ে দেবো, তার অনুপস্থিতির থেকে তার সাথে ঝগড়া করে কাটানোর সময়টা বোধহয় অনেক ভালো, কেননা তার অনুপস্থিতি আমাকে অনেক অস্বস্তিতে ফেলে দেয়। And he, their poor uncle, must have been when the doctor took off his limb, এবং তারপরে আমি বললাম যে যখন ডাক্তারেরা তার পাটা কেটে দিচ্ছিল, মানে জন এলস ফুট ওয়াজ অ্যাম্পিউটেড, সেইটা বলতে বলতে হিয়ার দ্য চিলড্রেন ফেল আ ক্রাইং, বাচ্চাগুলো কেঁদে উঠলো। And asked if their little mourning, which if they had on, was not for Uncle John, and they looked up and prayed me not to go on about their uncle, but to tell them some stories about their pretty dead mother. তারা বললো না না, আমরা আঙ্কেল জনের জন্য কাঁদছি না, মানে বাবাকে বলছে কি আর এই গল্প বলো না, মানে এতটা দুঃখের গল্প তো বাচ্চা ছোট্ট শিশু তারা আর ওটা নিতে পারছে না। তারা বলছে বরং তুমি মায়ের গল্প শোনো। ঠিক আছে, মা কেমন ছিল? ডেড মাদার, মানে এখানে বোঝানো যাচ্ছে যে জেমস এলিয়া, তার যে স্ত্রী অ্যালিস উইন্টারটন, তিনি মারা গেছেন, তার গল্প শোনাও। Then I told them how for 7 long years, তারপরে আমি বললাম যে 7টা লম্বা বছর ধরে, in hope sometimes in despair, yet persisting ever, I quoted fair Alice W মানে অ্যালিস উইন্টারটন। আমি 7 বছর ধরে আশায় নিরাশায় কিন্তু এক জায়গায় থেকে, ঠিক আছে, মানে আমার কমিটমেন্ট, আমার প্রেম কখনো কমেনি। 7 বছর ধরে আই কোটেড, মানে আমাদের একটা প্রাক বিবাহ যে প্রেম, ঠিক আছে, সেইটা ছিল 7 বছরের সম্পর্ক। And as much as children could understand, যতদূর বাচ্চারা বুঝতে পারে, আই এক্সপ্লেন টু দেম, আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম, হোয়াট কয়নেস অ্যান্ড ডিফিকাল্টি অ্যান্ড ডিনায়াল মিন্ট ইন মেডেন্স, যে মেয়েদের কাছে লজ্জা, সমস্যা বা মেয়েদের না, সেইটার মানে কি? মেয়েরা যখন না বলে তার মানে কি? মেয়েরা যখন লজ্জা পায় তার মানে কি? মেয়েরা যখন কোনো সমস্যা তৈরি করে তার মানে কি? When suddenly turning to Alice,
The soul of the first starlet looked out at her eyes with such a reality of representment. বলতে বলতে আমি যখন আমার ছোট অ্যালিস, আমার মেয়ে অ্যালিসের চোখের দিকে তাকালাম, মনে হলো যেন ক্ষণিকের জন্য যে বড় অ্যালিস, অর্থাৎ আমার যে স্ত্রী নিহত, মানে আমার যে স্ত্রী, ঠিক আছে, ডেড ওয়াইফ, তাকে যেন মনে হলো অ্যালিসের চোখে দেখতে পাচ্ছি, আমার মেয়ে অ্যালিসের চোখে দেখতে পাচ্ছি। That I became in doubt which of them stood there before me. কিছুক্ষণের জন্য চোখটা ধাঁধিয়ে গেল, বুঝতে পারলাম না আমার চোখের সামনে আমার স্ত্রী অ্যালিস বসে আছে না আমার মেয়ে অ্যালিস বসে আছে। And while I stood gazing, both the children gradually grew fainter to my view. যে ভালো করে তাকালাম স্পষ্ট দেখতে পেলাম বাচ্চা দুটো যেন আমার চোখের সামনে থেকে ধীরে 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 যেন ফেন্টার, মানে যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে, রিসিডিং, যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, ছোট 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 একদম ম্লান হয়ে যাচ্ছে। অ্যান্ড স্টিল রিসিডিং till nothing at last but two mournful features were seen in the uttermost distance. এবং দেখতে দেখতে দেখলাম সেই বাচ্চা দুটো মানে সরতে সরতে ভ্যানিশ হয়ে দুটো ছায়া দূরে, ঠিক আছে, সে দুটো ছায়া রয়েছে, মোর্নফুল, ঠিক আছে, মানে একদম করুণ দুটো ছায়া, আটারমোস্ট ডিস্টেন্স, অনেক দূর থেকে, উইচ উইদাউট স্পিচ, এখন আর তাদের মুখে কথা নেই। স্ট্রেঞ্জলি ইমপ্রেসড আপন মি দ্য এফেক্টস অফ স্পিচ, কিন্তু তারা অঙ্গভঙ্গি দিয়ে আমাকে বুঝিয়ে দিল, we are not of Alice nor of thee nor are we children at all. না আমরা অ্যালিস, না আমরা তোমার, না আমরা সন্তানই, না আমরা তোমার সন্তান, না আমরা অ্যালিস। The children of Alice call Bartum father. অ্যালিসের সন্তানেরা বার্টমকে দেখলাম তখন বাবা বলে ডাকছে। সো প্যাথেটিক। তার মানে এখানে কি চার্লস ল্যাম্ব মানে জেমস এলিয়া ইজ অ্যাকচুয়ালি কামিং ডাউন টু রিয়ালিটি ফ্রম হিজ ড্রিম। এতক্ষণ তিনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলেন জেমস এলিয়া যে তিনি তার বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছেন, এই স্বপ্নটা ধীরে ধীরে ঘুম ভাঙছে, তাই তো? ঘুমটা যেই আলগা হচ্ছে, যেই তিনি জেগে উঠছেন, দেখছেন কি চোখের সামনে থেকে বাচ্চাগুলো ফেড হচ্ছে, এবং সেই সময় তিনি বলছেন বাচ্চারা আমাকে নয় বার্টমকে বাবা বলে ডাকছে, মানে অ্যালিসের সন্তানরা বার্টমকে বাবা বলে ডাকছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, অ্যান সিমন্স অ্যাকচুয়ালি ওয়াজ ম্যারিড টু বার্টম, ঠিক আছে? অ্যান সিমন্সের বার্টমের সাথে বিয়ে হয়। অ্যান সিমন্স ওয়াজ আ বিলাভেড অফ চার্লস ল্যাম্ব, শি ইভেনচুয়ালি ম্যারিড মিস্টার বার্টম। উই আর নাথিং, বাচ্চারা কি বলতে থাকে? উই আর নাথিং লেস দ্যান নাথিং অ্যান্ড ড্রিমস, আমরা কিচ্ছু না, আমরা কিছু না, এর থেকেও কম, আমরা স্বপ্ন মাত্র। উই আর অনলি হোয়াট মাইট হ্যাভ বিন, আমরা শুধু যেটা হতে পারতো সেটা। অর্থাৎ চার্লস ল্যাম্বের সাথে যদি অ্যান সিমন্সের বিয়ে হতো, তাদের যদি সন্তান হতো, সে যদি হচ্ছি আমরা। অ্যান্ড মাস্ট ওয়েট আপন দ্য টিডিয়াস শোরস অফ লেথ মিলিয়ন্স অফ এজেস বিফোর উই হ্যাভ এক্সিস্টেন্স অ্যান্ড এ নেম। এবং আমরা ততদিন ধরে সে লেথ নদী, লেথ মানে হচ্ছে এখানে ইটস এ মাইথোলজিক্যাল ড্রিম, এটাকে বলা হয় রিভার অফ ফরগেটফুলনেস, ঠিক আছে? মানে এই পৃথিবীর থেকে যখন আমরা মৃত্যুর পরের জগতে যাই, তখন এই নদী পেরোলে এই পৃথিবীর সমস্ত মেমোরি মুছে যায়, ঠিক আছে? বলছি সেই বা পৃথিবীতে আসার আগেও বড় লেথ নদী পেরিয়ে আসতে হয়, যাতে জন্ম পূর্ববর্তী সমস্ত স্মৃতি আমরা ভুলে নতুন করে পৃথিবীতে জন্মাতে পারি। বলছে আমরা সেই লেথ নদীর ওপারে যেন লক্ষ লক্ষ বছর ধরে অপেক্ষাই করে গেলাম, আমাদের মানে অস্তিত্ব তৈরি হওয়ার আগে, আমাদের নাম পাওয়ার আগে, অর্থাৎ আমরা শুধু যদি হয়েই থেকে গেলাম। অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাওয়েকিনিং, তাদের এই কথা শুনে যেই আমার চোখ খুলল, আই ফাউন্ড মাই সেলফ কোয়াইটলি সিটেড ইন মাই ব্যাচেলার্স আর্মচেয়ার। আমি দেখলাম আমি আমার ব্যাচেলার যে আরাম কেদারা, ব্যাচেলার আর্মচেয়ার মানে কি, আমি অবিবাহিত, আমি আমার আরাম কেদারায় বসে রয়েছি। মানে এতক্ষণ অবধি তিনি যে বাচ্চাদের গল্প শোনানো যা কিছু করলেন, সবটাই স্বপ্নে করেছিলেন। তার মানে তার কোনো স্ত্রী নেই, তার বিয়ে হয়নি, তার কোনো সন্তান হয়নি, শুধু এই যে তার স্ত্রী, তার যে বিয়ে, তার যে সন্তান, এই যে স্বপ্নটা তিনি দেখে গেছেন এতদিন, সেই স্বপ্নটাই কিন্তু এতক্ষণ ধরে তিনি দেখছিলেন। স্বপ্নেই তিনি তার সন্তানদেরকে গল্প শোনাচ্ছিলেন। তাহলে
স্বপ্নের মধ্যে দিয়ে কি তার একটা পার্শিয়াল উইশ ফুলফিলমেন্ট হয়েছে। যে সন্তানদের তিনি বাস্তবে পেতে চেয়েছেন, শুধু তাদের স্বপ্নেই কিন্তু তিনি পেয়েছেন। where I had fallen asleep, এবং এই চেয়ারে বসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। with the faithful brigade unchanged by my side, আমার পাশে শুধু একজনই অপরিবর্তিত থেকে গেছে, সেটা হচ্ছে আমার কাজিন ফেথফুল ব্রিগেড। ফেথফুল কেন বলছে? সব কিছু জীবনে পরিবর্তন হয়ে গেছে, শুধু আমার যে কাজিন ব্রিগেড তারই কিন্তু পরিবর্তন হয়নি। আচ্ছা, কাজিন ব্রিগেড হচ্ছে এখানে মেরি ল্যাম, ঠিক আছে? মেরি ল্যামকে এখানে তিনি কাজিন ব্রিগেড বলছেন। বাট জন or জেমস এলিয়া ওয়াজ গান ফর এভার, কিন্তু জন এল মানে আমার দাদা জন এল বা জেমস এলিয়া, যার ছদ্মনাম নিয়ে এতক্ষণ ধরে আমি লিখছিলাম, তারা সবাই চলে গেছে। ঠিক আছে, তার মানে কি, দ্য এন্টায়ার এসে হ্যাড টেকেন প্লেস ইন এ ড্রিম। পুরো এসেটাই কিন্তু স্বপ্নের মধ্যে, ঠিক আছে? পুরো এসেটা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই। অর্থাৎ চার্লস ল্যাম্ব এখানে স্বপ্ন দেখছেন, যে স্বপ্নে তার যে স্বপ্ন শিশুরা, তার যে ইচ্ছে ছিল যে তার বিয়ে হবে, তার যে সন্তান হবে, সন্তানদের বাবা হিসেবে কোলে নিয়ে গল্প শোনাবেন, সেইটাই তিনি যেন স্বপ্নে দেখছেন। চার্লস ল্যাম্বের এবার এখানে একটু বলি স্টাইলাইজেশন অফ চার্লস ল্যাম্ব, ঠিক আছে? কিরকম দেখো, গোটা এসেটা পড়বে, একটাও কিন্তু প্যারাগ্রাফ দেখতে পাবে না, কোনো প্যারাগ্রাফ ডিভিশন নেই, তাই তো? কেন নেই? এখানেই হচ্ছে চার্লস ল্যাম্বের টেকনিক, রাইটিং টেকনিক। যেহেতু পুরো এসেটাই একটা স্বপ্নের মধ্যে, স্বপ্নে কি আর ভাগ হয়, প্যারাগ্রাফ ডিভিশন হয়? স্বপ্ন কি স্পন্টেনিয়াস। তাহলে in order to make us understand about the spontaneity of his dream, he made no divisions of the paragraphs here, ঠিক আছে? এবং এই স্বপ্ন থেকে যখন চার্লস ল্যাম্ব জেগে উঠছেন, এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা খেলেই তখনই সেই জন কিটসের কথাটা মনে পড়ে, was it a vision or a waking dream, played is that music do I wake or sleep। মানে এটা স্বপ্ন ছিল না বাস্তব, সেই স্বপ্ন, সেই স্বপ্নে সুর চলে গেল, শুধু আমি বুঝতে পারছি না আমি ঘুমিয়ে আছি না আমি জেগে আছি। এই যে বিভ্রান্তি, কোনটা স্বপ্ন? এই যে আমার অপরিপূর্ণ জীবন, সেইটা স্বপ্ন, না যে পূর্ণতার স্বাদটুকু আমি পেলাম এতক্ষণ, সেইটা স্বপ্ন। এই যে বুঝতে না পারা, এই মোমেন্টটাই হচ্ছে কি দ্যাট অফ ল্যাম্বস এপিফেনি, ঠিক আছে? তার জীবনের একটা রিয়েলাইজেশন, যে যতই স্বপ্নে আমি পালাই, ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল, স্বপ্ন কিন্তু কখনোই আমাকে এসকেপ করিয়ে দিতে পারে না আমার বাস্তব জীবনের একাকিত্ব থেকে। বেশ, তাহলে আজকে ড্রিম চিলড্রেন এখানেই শেষ হলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো, লাইক ও কমেন্ট করো, সঙ্গে থেকো।